আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার যারা দর্শক রয়েছেন তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। বাংলাদেশে যারা এখন ক্ষমতায় আছে তারা এটা গুরুত্ব দিতেছে না। এইটা গুরুত্ব যদি না দেয়, যদি তারা নো ম্যানস ল্যান্ডে এভাবে আটকায় রাখে, ভারত যদি বলে তোমার ১ কোটি মুসলমান, তোমার দেশ এই লোক এই জায়গায় আলাদা দেশ হবে, তখন কি করবেন? বা ভারত যদি কখনো বইলে ফেলে যে হিন্দুদের জন্য আলাদা দেশ চাই, তাহলে অবস্থাটা কি হয়ে যাবে? বা বাংলাদেশের হিন্দুরা যদি ভুলে একবার বইলে ফেলে যে আমরা বাংলাদেশে আমরা এভাবে থাকবো না, আলাদা দেশ চাই, বাংলাদেশ থাকবে? কেউ এটা না ভাবতেছে না। এরা ভাবতেছে কি যে হিন্দুদের তো লাথি উষ্টা দিলেই চলে যায়, ভয় দেখালেই চলে যায়। এইজন্য তারা এটা নিয়ে চিন্তা করতেছে না। অবশ্যই এটাও একটা কারণ। কারণ এরা দেখেন ৭ দিনে ভারত দখল করে, ঘন্টায়, ঘন্টায় কলকাতা দখল করে। এই তো পাকিস্তানেও দেখবেন ওটাই বলে, "৭ দিনে হাম লোগ हिंदुस्तान हिंदुस्तान हम ले लेंगे। कैसे? हमारे पास जज़्बा है। तेरे पास क्या है? हमारे पास जज़्बा है, जज़्बा है।" তো জজবা দিয়েই ভারত দখল করে ফেলে এরা। এদের কপালে যে কি আছে? এই বাংলাদেশ পাকিস্তানের মতো ভিখারিস্তানে পরিণত হবে যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে। লিখে রাখতে পারেন আপনি। আমি বেঁচে থাকলে তো আমি বলবো, আবার রিপিট করব। আর মরে গেলে আপনার কথা আমার কথা মনে রেখেন। এই বাংলাদেশ যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এইজন্য বলি সংখ্যালঘু ভাইরা তোমরা বাংলাদেশ ছোড়ো। বাংলাদেশ ছাড়ো, তারপরে খেলা তোমরা মজাটা দেখো। কিন্তু এটা হিন্দুদের আপনি বুঝাইতে পারবেন না, বৌদ্ধদের বুঝাইতে পারবেন না। খ্রিস্টানদের সাথে আবার পারবে না। কারণ খ্রিস্টানদের আন্তর্জাতিক লবি খুব শক্ত এবং খ্রিস্টানরা সংখ্যায় কম হলেও তারা খুব মজবুত। বরং চিটাগাং তো খ্রিস্টান, আমার মনে হয় যে হিন্দুরা তো আর পারবে না। হিন্দুদের এই মুরদও নাই, সাহসও নাই, বুদ্ধিও নাই, আকলও নাই। কারণ এদের যে দেবতা তার জন্য ১৭-১৮ অধ্যায় পড়তে হয়। তার জজবা জাগাইতে। এদের সেই দেবতার পূজারীরা কি হবে? খ্রিস্টানরা কিন্তু ওদিকে চিটাগাং পাহাড় নিয়ে নিবে। এটা এমনি লিখিত। বাংলাদেশকে এমনি মুসলেকা সরকার বসানো হয় নাই। বাংলাদেশে এমনি এই সমস্ত ষড়যন্ত্র করা হয় নাই। এর পিছনে বহুবিধ কারণ রয়েছে। খ্রিস্টান রাষ্ট্র হবেই। আপনি ঠেকাইতে পারবেন না। হিন্দু রাষ্ট্র না হওয়ার সম্ভাবনা ১%, ১%, ১%। কিন্তু খ্রিস্টান রাষ্ট্র হওয়ার সম্ভাবনা ৯০%। কেউ ঠেকাইতে পারবে না। এবং দেখবেন তখন টু শব্দটি করবে না। সেই গেমটাই এখানে চলতেছে। এটা বাংলাদেশের মানুষ এবং মুসলমানরা এখনো বুঝতেছে না। বুঝবে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে এটা বুঝে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। জি। যিনি এই দাবি করেছেন, যারা সীমান্তে খাড়া আছে তারা কার মায়ের ভাতার হয়? যারা এই দাবি করবে, তাদের জিজ্ঞেস করেন তারা কারা? এত কামাই করতে পারে তাহলে যে তারা সাক্ষাৎকারে গেলাম, টিভি আপনারা দেখেন না? কি তারা বলতেছে, কেন গেছে আপনারা শুনতেছেন না? তারা যেখানে কাজের বেটি হিসেবে বসে আছে, দিনমজুর হিসেবে কাজ করে, দেখেন না? আর কত এইগুলো ল্যাম এক্সকিউজ আর কত, এত কামাই, এত রোজগার। যান কেন ভারতে? তারপরে ভারত গরুর মুত খায়। তারপরে ভারত হাগে মুতে রাস্তাঘাটে। যান কেন ওইখানে ভাই? এই প্রশ্নটা তাদের গিয়ে করেন আপনি। বা আপনারা যারা এটা মনে করেন যে এত কামাই ভারতে যাবে না, তো ওগুলো কারা? আসমান থেকে গেছে? ওগুলো কি পাকিস্তানি? সব তো বাংলাদেশী। তাদের ব্যাপারে খোঁজ নেন। প্রশ্নের আপনি এগুলা আমাদের কাছে উত্তর দেন। আর এই প্রশ্নটা আমরাই আপনাদের কাছে রাখলাম। ৳৩০,০০০ কামাইয়ের পর কেন ভারতে আপনারা যান? আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণেই আওয়ামী লীগ আরো সামনে চলে এসেছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করত, আওয়ামী লীগ ভাবতো যে সামনে নির্বাচন আছে, ভবিষ্যতে নির্বাচন করবে, তারা ৫ বছর থাকতে পারত। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করতো, আসলে এই সরকার মানে মানে ল্যাংড়া ঘোড়ার মতো হইলেও ধাক্কায় ধাক্কায় চলতে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে ৫ বছর চলে যেতে পারতো, বা আওয়ামী লীগ সে সুযোগ দিত। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ সে সুযোগ দিবে না, দিতে পারে না। বরং আওয়ামী লীগের জন্য এটা সাপে বড় হয়ে গেছে। অনেক সময় কিন্তু কয় যে, কয় তুই যে কয় তোরা কিন্তু লাথিতে নদীর ওই পার পার করে দিব, কয় আমি তো ওই পারেই যাইতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে মানুষের আগ্রহটা আরো বেড়ে গেছে। আপনি এখন দেখেন তো, ইভেন যারা ইউটিউবে কথা বলে, ফেসবুকে যারা সক্রিয়, অধিকাংশই দেখবেন ১০০ জন যদি বলে ৫০ জন আওয়ামী লীগ না করা মানুষ। আপনি গিয়ে দেখবেন ৫০ জন আওয়ামী লীগ না করা মানুষ। এই যে আমাদের এখানে যিনি, আমি যতদূর জানি আমাদের এখানে যিনি লেখক এবং বুদ্ধিজীবী, উনি আওয়ামী লীগ করেন না আমি যতদূর জানি। কেন তিনি কথা বলতেছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আমিও কথা বলতাম না। ৩২ নম্বর বাড়ি না ভাঙলে হয়তো আমিও কথা বলতাম না। আমি এত এত সিরিয়াস কেন হয়েছি? তারা যদি আমাদের ৭২-এর সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টি না করতো, আমি বলতাম না। কারণ সরকার পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। তারা যদি এইভাবে হিংস্রতা না দেখাতো, আওয়ামী লীগের উপরে যেভাবে হিংস্রতা দেখিয়েছে, আজকে অনেকে আমাকে বলে, ফরিদ তুমি তো আওয়ামী লীগ করো না, তুমি আওয়ামী লীগের পক্ষে এইভাবে কেন কথা বলো? আরে ভাই, আমরা শিবিরের ক্রসফায়ারের বিরোধিতা করেছি, তখন আবার আওয়ামী লীগরা আমাদের গালি দিত। এখন তারাই আমাদের গালে আওয়ামী লীগের দালাল বলতেছে, যখন আমরা আওয়ামী লীগের উপরে মানবাধিকার
লঙ্ঘিত হয় তখন আমরা যা প্রতিবাদ করি, এখন আমাদের আওয়ামী লীগের দোষর বলে সেই ব্যক্তিরাই। অদ্ভুত ব্যাপার। আপনাকে বললাম তো, যদি 32 নম্বর বাড়ি যেদিন ভেঙেছে তারা, আমার অন্তত 50 জন বন্ধু বান্ধব আছে যারা সক্রিয়ভাবে না আওয়ামী লীগ করতো না, তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছে। ফেসবুকে বলে, আমি দেখি তারা একজন আওয়ামী লীগ করে না। এমনকি ফেসবুকে কেউ ঘোষণা দিয়ে আওয়ামী লীগের পক্ষে বলা শুরু করে দিয়েছে। আপনি দেখবেন। আপনাকে আমি তো বলেছি, ডক্টর ইউনূস কিন্তু রাজনৈতিক ব্যক্তি নয়, তাই তিনি এটা সুদূর প্রসারী কি প্রতিক্রিয়া হবে তিনি জানতেন না, জানবেনও না। কিন্তু বিএনপিও যে কেন বুঝে না এটা আমি জানি না। একটু আগে একটা ফটোকার্ড আমাকে পাঠালো, বিএনপির কোন নেতা যেন লিখেছে যে তারেক রহমান পৃথিবীর নাকি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, নাকি তারেক রহমান। আপনি বুঝতে পারতেছেন তো তাদের মানসিকতা। আমাকে একটা ফটোকার্ড, প্রথমে ভেবেছিলাম এটা ভুল, পরে ওইটা আমি ক্রস চেক করলাম, দেখি না ঠিক আছে। বিএনপি নেতা এগুলো বলা শুরু করছে, কত বড় উন্মাদ। এত তেল কোথায় ছিল এই লোক থাকতে, কিভাবে যে তেলের দাম এত বাড়লো আমি বুঝতে পারলাম না, এত তেল থাকতে। তো আপনি আমাদের দেশে এই মুহূর্তে আপনি যখনই নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করতে ভয় পেয়েছিল। কারণ কি, জামাতের জনপ্রিয়তা বেড়ে যাবে। এই জন্য আমি অনেকের নেতাকে বলতাম যে আপনারা কেন, আমরা যখন গণজাগরণ মঞ্চ আন্দোলন করি, আমি সেন্ট্রাল মানে ছাত্রলীগের সেন্ট্রাল মেম্বার, যুবলীগের সেন্ট্রাল মেম্বার এবং কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের নেতাদের বলতাম আপনারা জামাত নিষিদ্ধ করেন না কেন। অনেকবার আমি বলছি আপনারা নিষিদ্ধ করেন। তারা আমাকে কি বলতে জানেন, তাদের যুক্তিটা সঠিক ছিল। বলছে যে আমরা যদি যখনই জামাত নিষিদ্ধ করব, আমরা তাদের রাজনৈতিক ভাবে আমরা যে কোনো মোকাবেলা করি, যদি নিষিদ্ধ করি তাদের জনপ্রিয়তা বেড়ে যাবে। এটা সত্য ছিল, এটা সত্য। তাহলে জামাতের মতো পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, খুনি ধর্ষকের দল যদি জনপ্রিয়তা পেয়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, জয় বাংলার পক্ষে, সংবিধানের পক্ষে, পতাকার পক্ষে, তাদের জনপ্রিয়তা বাড়বে না? অবশ্যই পারবে। আওয়ামী লীগ যদি এরা নিষিদ্ধ না করতো, আজকে এই যে আওয়ামী লীগের ভিতরে কিন্তু অনেক দলীয় কোন্দল, উপদলীয় কোন্দল ছিল, আপনারা জানেন, আমরা সবাই জানি। সেগুলো মিটে গেছে, সেগুলো বড় বড় যত কোন্দল সব মিটে গেছে। তারা ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হতে পারতেছে। নিষিদ্ধ করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। কারণ তারা হচ্ছে নিষিদ্ধ করলো কেন? আপনি আওয়ামী লীগের অনেক লোক ছিল যারা মনে করতো যে আওয়ামী লীগের এতদিন ক্ষমতা আছে, ক্ষমতা পরিবর্তন দরকার, ক্ষমতার পরিবর্তন দরকার। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া তো এক জিনিস নয়। আর আওয়ামী লীগ যে বাংলাদেশের মানুষ ভুলবে না, আওয়ামী লীগকে যে বাংলাদেশের মানুষ ভুলে নাই, নিষিদ্ধ করে তার প্রমাণ। তাকে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র যাতে নির্বাচনে, মানে তারা ক্ষমতায় যাওয়াটা 100% নিশ্চিত করেছে। তারা আওয়ামী লীগ কিন্তু, তারাও কিন্তু জানে, আপনি এটা মনে করেন না আমি যেটা বলছি তারা জানে, তারাও জানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠেকানো যাবে না। সাময়িকভাবে তারা এই নির্বাচন, কারণ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকতো, আওয়ামী লীগ নির্বাচনে যাইতো, তাহলে তারা জামাত প্রধান বিরোধী দল হইতে পারত না, সকল প্রধান বিরোধী, এটা তারা জানতো। তারপরে তারা যাদের কাছে মুচলেখা দিয়ে আসছে তাদের স্বাক্ষরগুলো দেওয়া সম্ভব হইতো না। কিন্তু বিএনপি এখানে নির্বোধের মতো কাজ করেছে। অবশ্য তাদের নির্বোধ হওয়ারই কথা, কারণ তাদের জন্মই হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে। আর বিএনপির দলটা কি? বিএনপি দল হলো আওয়ামী লীগ বিরোধী একটা ক্লাব বা প্ল্যাটফর্ম। মানে বিএনপি তো কোনো রাজনৈতিক দল না। যদি বিএনপি রাজনৈতিক দলই হতো, আপনি দেখেছেন তো যে জামাতেরা, আমার ভাবির পোলারা কিভাবে বিএনপির নেতাদের গালি দেয়, গালি দিতে দিতে কোমাতে পাঠায় দেয়। তারেক রহমানকে কুলাঙ্গার বলে, আজকেও জামাতের নেতা কুলাঙ্গার বলেছে তারেক রহমানকে। এদের ন্যূনতম প্রতিবাদ করার, একটা বিবৃতি দেওয়ার সাহস এদের নেই। তো এই দলটি এদের রাজনৈতিক নির্বুদ্ধিতার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়টা তাদের কাঁধে নিয়ে নিল। তারা কিন্তু যদি এই ইউনূসের দায়টা না নিত তাদের জন্য ভালো হইতো। তারা দায়টা নিয়ে নিল, তারা 32 নম্বর ভাঙার দায় নিয়ে নিয়েছে। আজকে আজকে আসাদুজ্জামান রিপন বলে ফেলেছে যে বাংলাদেশের যত রাজনৈতিক আওয়ামী লীগের যত বাড়িঘর আছে নেতা সব পাবলিক টয়লেট বানাবে। মোটামুটি এখন তার নাম আজকে থেকে শুরু হয়ে গেছে টয়লেট রিপন। আগে ছিল আসাদুজ্জামান রিপন, ডাক্তার আসাদুজ্জামান রিপন, ছাত্র দল নেতা রিপন, বিএনপির নেতা রিপন, আজকে থেকে তার নাম টয়লেট রিপন হয়ে গেছে। শুরুতেই 24 ঘন্টা পার হয়নি। বরং এই কথা বলার মাধ্যমে তার বাড়িটা যে টয়লেট হয়ে যাবে সেই ব্যবস্থা তিনি করে ফেলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, আমি আমারও আপনাকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই দ্বৈত, জনগণের দ্বারা তৈরি দ্বৈত। এটা কোনো বোতলে, কোনো ড্রামে, কোনো পুকুরে, নদীতে, সমুদ্রে আপনি তাকে বন্দি করতে পারবেন না। সে ফিরবে, বারবার ফিরবে। আপনি যতবার একে, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দ্বৈত, যত চাপ দিবেন সে তত শক্তিশালী হবে, ডেনামাইটের মতো। আপনি তাকে আপনি যদি সেমনি থাকবে কিছুই না, যদি যখন আপনি তাকে প্রেস করবেন আপনি ফেটে যাবেন।
বাংলাদেশ আওয়ামী লীগ তাই। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ডেনামাইটের মতো, আপনি তাকে কোথাও বন্দি রাখতে পারবেন না। সে নিজে যদি চুপ থাকে সেটা ভিন্ন বিষয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ফিরে আসার পথকে নিশ্চিত করেছে, এগিয়ে আনছে। নইলে মিনিমাম 5 বছর লাগতো। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে সত্যি সত্যি মিনিমাম 5 বছর লাগতো আওয়ামী লীগের ক্ষমতায় ফিরতে। নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরবে। সেটা আগামীকাল আমরা কথা বলতেছি, কাল সকালেও আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে। এখন আওয়ামী লীগ তাড়াতাড়ি ফিরবে। 5 বছর আওয়ামী লীগের লোক বসে থাকবে না, বরং বিএনপিকে ধন্যবাদ দেওয়া উচিত। আওয়ামী লীগের যারা নেতাকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ, তাদের ধন্যবাদ দেওয়া উচিত আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে। আমি তাদের ধন্যবাদই দেই। কারণ হলো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এখন ফিরবে আওয়ামী লীগের নেতৃত্বে। কেউ ঠেকাইতে পারবে না, কেউ না, কারো পক্ষে আপনার পক্ষে সম্ভব না। কারণ বাংলাদেশ এমন কোন গলি আছে কি যেখানে আওয়ামী লীগের কর্মী নাই? এমন কোন ঘর আছে কি, এমন কোন ঘর আছে কি যেখানে আওয়ামী লীগের সমর্থক নাই? আমাকে বলেন আপনি। এমন কোন গলি পাবেন না যেখানে তার কর্মী নেই। এমন কোন বাংলাদেশে গলি নাই, এমন কোন গ্রামের গলি নাই যেখানে আওয়ামী লীগের কর্মী নেই, বাংলাদেশের যে কোনো জায়গায়। এইবার সাতক্ষীরাতেও জামাত ফেল করার কথা ছিল, জামাতের আমির ফেল করেছে। কেউ কেউ তো বলতেছে তারেক রহমানও ফেল করেছে। মানে আওয়ামী লীগ নাই তারপরেও ফেল। তাহলে আওয়ামী লীগ থাকলে কি হইতো? আপনি নিষিদ্ধ করে তো আওয়ামী লীগকে আপনি বিপ্লবী সরকার হিসেবে তাকে আসার সুযোগ করে দিয়েছেন। সেই আওয়ামী লীগ এখন ইচ্ছা করলে একটা প্রবাসী সরকার গঠন করতে পারে। আওয়ামী লীগ ইচ্ছা করলে এই মুহূর্তে একটি বিপ্লবী সরকার গঠন করতে পারে। সেই রাস্তা আপনি খুলে দিয়েছেন। আর বিএনপি এখন এমন একটা ফাঁদে পড়েছে, সে চাইলেও এখন আওয়ামী লীগ যে নিষিদ্ধ এটাকে তো উঠিয়ে নিতে পারবে না। সে পড়েছে কেসকি কলে। আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, কেসকি কলে পড়ে গেছে। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সাপে বড় হয়ে গেছে। এটা কেউ ঠেকাতে পারবে না। ধন্যবাদ। বর্তমানে দেশের বাইরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে নানাভাবে নানাজন নানা ন্যারেটিভ তৈরি করছেন। শেখ হাসিনার তীব্র সমালোচকদের আত্ম উপলব্ধি এসেছে, আত্ম অনুশোচনা এসেছে। তারা এখন কি বলছে, বিস্ফোরক একটি সাক্ষাৎকার আপনাদের শোনাতে চাই। এই সাক্ষাৎকারটা যিনি দিয়েছেন তিনি শেখ হাসিনার তীব্র সমালোচক, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। তিনি কি বলেছেন? শেখ হাসিনা কি পালিয়েছেন? শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন? তিনি যেহেতু শেখ হাসিনার চরম রাজনৈতিক প্রতিপক্ষ এবং একজন বিখ্যাত আইনজীবী, এজন্য তার মন্তব্যটা সময়োপযোগী, আমাদের সবার শোনা উচিত। শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনাকে আপনারা মানে যারা করেছে, আই এম টকিং অফ দ্য আর্মি, ওরা সরকারি হেলিকপ্টারে গণভবনের পিছের থেকে উড়িয়ে তেজগাঁতে নিয়ে গেছে এয়ারফোর্সের ঘাঁটিতে। ওইখান থেকে C-130 নিয়ে তারা শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে এসেছে। শেখ হাসিনা পদত্যাগ করে নাই, বিকজ ওনার পদত্যাগ পত্র কারোর কাছে নাই। শি ডিড নট রিজাইন। আপনি একটি প্রাইম মিনিস্টারকে, আমি কিন্তু ওনার বিপক্ষের লোক, আপনি একটি প্রধানমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপনার গভর্নমেন্টের এয়ারক্রাফটে ওনাকে রেখে এসেছেন। উনি যেখানে রেখে এসেছেন উনি ওই অবস্থাতেই আছেন, এবং উনি আগে কি করবেন আমি জানি না। যেটা সামনে দেখা যাচ্ছে সেটা তো হচ্ছে যে আওয়ামী লীগের যাদের আমি একটা বড় গোষ্ঠী আছে, তো আওয়ামী লীগ 4-5 কোটি লোক আছে ওদের কমপক্ষে। আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। শেখ হাসিনার স্ট্যাটাস সম্পর্কে তিনি খুব পরিষ্কারভাবে কথা বলেছেন। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে, এবং একই সঙ্গে বলছেন শেখ হাসিনা পালান নাই, রাষ্ট্রীয় প্রোটোকলেই তাকে বাইরে রাখা হয়েছে। শেখ হাসিনা রিজাইন দেন নাই। বলছেন কে? শেখ হাসিনার তীব্র রাজনৈতিক প্রতিপক্ষ, মুসলিম লীগের সভাপতি, বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী। আমার বিশ্বাস এভাবে সবারই আত্মোপলব্ধি এসেছে যে শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি, এবং শেখ হাসিনার প্রয়োজনীয়তাটা এখন তিলে তিলে উপলব্ধি করছেন তার তীব্র সমালোচকরা, যারা গণমাধ্যমে কথা বলতেন, নানাভাবে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে পৃষ্ঠপোষকতা দিয়েছেন।
লাউড অ্যান্ড ক্লিয়ার। শেখ হাসিনা পালান নাই, তিনি পদত্যাগ করেননি। তিনি সাংবিধানিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগের একটা জোয়ার শুরু হয়ে গেছে বলতে পারেন, কারণ এই প্রথমবারের মতো 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে, আর সেটি হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের বিশাল সমাবেশ। এটিকে সমাবেশই বলা যায়, কারণ প্রায় 400-500 নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছিলেন। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ নেতারা, কাঁপছে ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম দ্য ওয়াল এমন একটি সংবাদ দিচ্ছে, এবং আরো অন্যান্য সূত্র থেকেও নিশ্চিত হয়েছে যে গতকাল শুক্রবার রাতে কলকাতা শহরে বাংলাদেশ আওয়ামী লীগের একটা খুব বড় ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং বলতে গেলে বলা যায় এই বৈঠকটি ছিল বিভেদ ভাঙার, ঐক্যবদ্ধ হবার বৈঠক। দীর্ঘদিন পর, প্রায় 2 বছর আগে প্রায় আওয়ামী লীগ সরকার পতনের পর নেতারা কে কোথায় চলে গেছেন, কিন্তু ভারতে অবস্থানরত কলকাতা সহ আর অন্যান্য রাজ্যে আওয়ামী লীগ নেতারা যারা অবস্থান করছেন তারা সবাই গত রাতে কলকাতায় এক হয়েছিলেন, আলাপ করেছেন। বিশেষ করে একটি শোক, এক বা একাধিক শোককে কেন্দ্র করেই তারা এক হয়েছিলেন। টানটান উত্তেজনা, নিষেধাজ্ঞা আর নির্বাসনের মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক নতুন রাজনৈতিক সমীকরণ নিঃসন্দেহে এটি। 2024 সালের 5 আগস্টের পর এই প্রথম ভারতের বুকে, হ্যাঁ কলকাতার মাটিতে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক বিশাল জমায়েত, এবং সেখান থেকে ভেসে আসা এক বজ্রকণ্ঠের বার্তা, সকল বিভেদ ভুলে এবার একজোট হওয়ার সময় এসেছে। একদিকে বাংলাদেশের প্রবাদ প্রতিম নেতা, 1969-এর গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ সহ বেশ কয়েকজন সদ্য প্রয়াত নেতার স্মরণে কলকাতায় আয়োজিত হলো এক বিশাল স্মরণ সভা। অন্যদিকে এই সভাকে কেন্দ্র করে প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে এক অভূতপূর্ব উন্মাদনা। দীর্ঘদিনের মনোমালিন্য আর দূরত্ব ভুলে সবাই এখন এক মঞ্চে। কিন্তু কেন হঠাৎ এই জমায়েত? ঢাকার প্রশাসন কেন কাঁপছে এই স্মরণ সভার খবরে? কি বার্তা দিলেন শেখ হাসিনা? দর্শক, এই স্মরণ সভার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন সদ্য প্রয়াত 3 বর্ষিয়ান নেতা। আমাদের মনে রাখতে হবে, একদা পূর্ব পাকিস্তান আর অধুনা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1969 সালের গণ অভ্যুত্থান ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ঐতিহাসিক অভ্যুত্থান, যার জেরে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিলেন পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান, আর এই আন্দোলনের ফলে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়েছিলেন বাঙালির অবিসংবিদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বেশ কয়েকজন সহযোদ্ধা। আর এই মহান অভ্যুত্থানের যিনি মহানায়ক বলে খ্যাত, সেই তোফায়েল আহমেদ গত 1 জুন প্রয়াত হয়েছেন। সাবেক এই মন্ত্রী এবং 9 বারের নির্বাচিত সংসদ সদস্য তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম শীর্ষ সদস্য। শুধু তোফায়েল আহমেদই নন, 13 মে প্রয়াত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামের এই কৃতি সন্তান ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান প্রণেতাদের একজন এবং 6 বারের সংসদ সদস্য। এর ঠিক পরপরই গত 3 জুন 5 বারের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা AKM রহমতুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই 3 সূর্য সন্তানের চলে যাওয়া দলের জন্য এক অপূরণীয় ক্ষতি, আর তাদের স্মরণেই কলকাতার উত্তর শহরতলিতে বসেছিল প্রবাসীদের এই এক মিলন মেলা। গতকাল শুক্রবার রাতে কলকাতার উত্তর শহরতলির একটি অনুষ্ঠান হলে আয়োজন করা হয়েছিল এই বিশেষ স্মরণ সভা। এই সভাটি সাধারণ কোনো অনুষ্ঠান ছিল না। কলকাতা তো বটেই, সমগ্র পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য
রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের প্রায় 4 শতাধিক নেতাকর্মী ও সমর্থক সেখানে উপস্থিত হয়েছিলেন। 5ই আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর কলকাতার বুকে আওয়ামী লীগের উদ্যোগে এত বড় এবং সুশৃঙ্খল জমায়েত আর দেখা যায়নি। ফলে এই সভাটি প্রবাসী নেতাকর্মীদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সবাই উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রথম সারির নেতারা, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ অনেকে। এই প্রবীণ ও শীর্ষ নেতারা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে প্রয়াত নেতাদের স্মৃতিচারণ করেন। শুধু স্মৃতিচারণই নয়, এই সভার আরেকটি বড় এজেন্ডা ছিল আগামীকাল রোববার অর্থাৎ 1969-এর গণ অভ্যুত্থানের 57তম বর্ষপূর্তি পালন। এই উপলক্ষে দলের উদ্দেশ্যে বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক ভাষণ দেওয়ার কথা রয়েছে স্বয়ং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে। কলকাতায় যখন এই স্মরণ সভা চলছে, তখন বাংলাদেশের ভেতরে কি ঘটছে? বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর কড়া নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তা সত্ত্বেও দেশের মাটিতে যখনই এই প্রয়াত নেতাদের জানাজা বা বিদায়কালীন বিশেষ প্রার্থনা সভা হচ্ছে, সেখানে মানুষের ঢল নামছে। সমস্ত ভয় ভীতি বাধা বিপত্তি উপেক্ষা করে সাধারণ মানুষ ও মাঠ পর্যায়ের কর্মীরা জানাজায় সামিল হচ্ছেন। বিগত কয়েক মাসে এই অভূতপূর্ব জনতার ঢল দেখে নড়ে চড়ে বসেছে ঢাকার প্রশাসন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এখন জানাজার ওপরও নতুন নতুন বিধিনিষেধ আরোপ শুরু করেছে। এলাকার বড় বড় ময়দানগুলোতে আওয়ামী লীগ নেতাদের জানাজা পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একবার ভাবতে পারেন, তোফায়েল আহমেদের মতো একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যিনি দেশের 9 বারের সংসদ সদস্য ছিলেন, 1969-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে যার অবদান অনস্বীকার্য, তার মৃত্যুর পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান বা তার দল বিএনপি তোফায়েল আহমেদের মৃত্যুতে কোনো আনুষ্ঠানিক শোক প্রকাশ পর্যন্ত করেনি। দর্শক, এই যে বিএনপি কিংবা তারেক রহমান তোফায়েল আহমেদের মতো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেনি, যার হাত দিয়ে বাংলাদেশ আর যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এটিকে আপনি কিভাবে দেখেন? আপনার আওয়ামী লীগ করার প্রয়োজন নেই, আপনার বিএনপি করার প্রয়োজন নেই, আপনি কোনো দলের নয়, দলের বাইরে। দল তো করে 10% মানুষ, বাংলাদেশের 90% মানুষ তো কোনো দল করে না। আপনি সেই জায়গা থেকে বলুন যে বিএনপির এই যে ভূমিকাটা, এই ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেভাবে দেখছেন আমাদের কমেন্টে দয়া করে আপনার মতামতটি জানাবেন। রাজনৈতিক এই সংকীর্ণতা ও প্রতিহিংসার বিরুদ্ধে কলকাতার মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তোফায়েল আহমেদকে শেষ পর্যন্ত ভোলার মাটিতে তার বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। সেখানেও জানাজায় বাধা সৃষ্টি করেছিল প্রশাসন, কিন্তু জনতার স্রোতের কাছে সব বাধা ভেঙে চুরমার হয়ে যায়। হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন। শুক্রবার রাতের এই সভার পর প্রবাসী আওয়ামী লীগ নেতারা দলের ভবিষ্যৎ নিয়ে এখন অত্যন্ত আত্মবিশ্বাসী। দলের এক শীর্ষ নেতা অকপটে স্বীকার করেছেন, দেশ ছাড়ার পর প্রথম নেতাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এবং বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, কিন্তু নেত্রী শেখ হাসিনা বারে বারে তাদের সতর্ক করেছেন। নেত্রীর স্পষ্ট বার্তা, এখন সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ভুল ধরার সময় এখন নয়, এখন দলকে গোছাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর নেত্রীর এই বার্তায় টনিকের মতো কাজ করেছে। এতদিন যেসব নেতাকর্মী নিষ্ক্রিয় ছিলেন, বৈঠকে আসতেন না, তারাও শুক্রবারের এই সভায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সাংগঠনিক আলোচনা ছিল উদ্দীপনায় ভরপুর। সবচেয়ে বড় খবর হলো, দল প্রধান শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। এই খবরে প্রবাসে থাকা নেতাকর্মীদের মধ্যে তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে। প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে আছেন দেশে ফেরার জন্য। তবে তার আগে দেশের ভেতরে ও বাইরে বেশ কিছু কর্মসূচি পালন করতে চায় আওয়ামী লীগ, যাতে নেত্রীর প্রত্যাবর্তন সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সফল করা যায়। দর্শক,
কলকাতার এই রাজনৈতিক উত্থান এবং ঢাকার জানা যায় মানুষের ঢল আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? তারেক রহমান সরকার কি পারবে এই জোয়ার রুখতে? পারবে না যে, পারছে না যে, আমরা প্রতিদিনই নতুন নতুন ঘটনার সাক্ষী হচ্ছি। যেমন গতকালকে নোয়াখালীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে এবং মনে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন নজিরবিহীন ঘটনা ঘটতেই থাকবে। বিএনপি সরকারের যদি টনক না নড়ে তাহলে বিএনপি সরকারও এটির সাফার করবে বলে মনে হচ্ছে। এখন দেখার বিষয় যে সামনে আরো কি ঘটে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই। বাংলাদেশ বলেছে যে গতকাল ভারত থেকে গত কিছুদিন ধরে ভারত থেকে যে বহু চেষ্টা করা হয়েছে লোকজনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার, সেই চেষ্টা তারা প্রতিহত করেছে। এইটা হচ্ছে হিন্দু পত্রিকার হেডলাইন। এরপরে পুরো সংবাদ শিরোনাম তো এইটাই, আর সংবাদের বডি জুড়ে সারা সংবাদটা হচ্ছে কোথায় কিভাবে ভারতের যে পুশব্যাক, ভারত বলছে বাংলাদেশিরা অবৈধভাবে যারা ভারতে এসছে, অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে তারা বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। এইটার নাম হচ্ছে পুশব্যাক। সেই পুশব্যাক সংক্রান্ত যে খবরটা, সেইটা হচ্ছে পুরো খবর জুড়ে হিন্দু পত্রিকায়, ভারতের সমস্ত পত্রিকায় এইটাই হচ্ছে এখনকার একটা বড় খবর। বুঝতেই পারছেন, ভারত থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের পুশব্যাক করে দেশে ফেরত পাঠানো এবং এই নিয়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেই পুরো পরিস্থিতির আলোচনা করা এবং কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় সেইটা নিয়েই এখনকার এই প্রতিবেদন। কারণ দেখবেন যে দু দেশের মধ্যে এই টানা পড়ে নেই, সেখানটায় সেই বলে না ভাগের মা গঙ্গা পায় নার মতো, যদিও ভারতের ভাগ এখানে নেই, কিন্তু যেহেতু তারা ভারতের মধ্যে রয়েছে এখনো পর্যন্ত এবং তারা বাংলাদেশে তাদের চলে যাওয়ার কথা, সুতরাং বাংলাদেশ তাদের নিতে চাইছে না, ভারত রাখতে চাইছে না। এটা অনেকটা সেই ভাগের মা গঙ্গা পায় না সেই রকম। ভারত বাংলাদেশ সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত এখন রীতিমতো সরগরম এই পুশব্যাক নিয়ে। রাজ্যের নতুন বিজেপি সরকার একেবারে যুদ্ধকালীন পরিস্থিতির মতো গুরুত্ব দিয়ে অবৈধভাবে রাজ্যে এসে বসবাসকারী বাংলাদেশি মুসলমানদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে বদ্ধপরিকর। আদালতের নির্দেশ মোতাবেক ডিপোর্টেশন বা ফেরত পাঠানো সেটা নয়, কিংবা অসমে যেমন আছে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল মোতাবেক সেটাও নয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার এবং তারা ভারত সরকারের নির্দেশে বর্তমানে যে নীতি নিয়েছে তার নাম হচ্ছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, 3Ds। বাংলাদেশি মুসলমান অবৈধভাবে এসে রয়েছে, তাদের খুঁজে বার করো, ডিটেক্ট, তাদের নাম মুছে দাও এদেশের সমস্ত রকম জায়গা থেকে, এটা হচ্ছে ডিলিট, অ্যান্ড ডিপোর্ট, তাদেরকে পাঠিয়ে দাও ভারতের সীমান্ত প্রহরী বিএসএফের জিম্মায়। বিএসএফ তাদের তো রেখে দেবে না, বিএসএফ তাদের নিয়ে কি করবে? তারা তাদের বাংলাদেশি কাউন্টার পার্ট বিজিবির সঙ্গে, মানে বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের সঙ্গে কথা বলবে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। কাগজপত্র দেয়া নেওয়া করবে, বিএসএফ বলে দেবে, বুঝিয়ে দেবে যে এরা বাংলাদেশের লোক, এই দেখুন এদের কাগজপত্র, তারপরে তুলে দেবে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। পদ্ধতিটা পরিষ্কার। কিন্তু মুশকিল হলো বিজিবি এই বাংলাদেশিদের নিতে চাইছে না। তারা একের পর এক ফ্যাকড়া তুলছে, ফ্যাকড়া তুলে বিষয়গুলোকে জিয়ে রাখছে, উত্তর দিচ্ছে না ভারতের কথায়। একটু দেখে নিই এই ফ্যাকড়াগুলো কীরকম। দেখুন, এইটা দেখাবার জন্য আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের দেখাচ্ছি। यहाँ पे अभी कितने दिन में आपको पूछ किया, यहाँ कौन भगा रहा था? अभी कहाँ पे थे आप? He never come to Bangladesh. He already born in India.
and his father is Indian citizenship. If they have any kind of He is Indian documents, citizenship. will Maybe his mother may be Bangladeshi, but they both four are Indian citizenship. who will decide this thing? Just saying by them, it's not going to be proved until or unless there will be any kind of document. Proof our in front of. He already acknowledged. He born in India and he never come to Bangladesh. ये And कौन सा बोल रहे थे क्या कहते हैं ये তুমি এখন কোথায় থেকে আসছো বলো? verify their না না না, এটা করো। না? তুমি ইন্ডিয়াতে কতদিন আগে অ্যারেস্ট হয়েছো বলো? কতদিন আগে? এক সপ্তাহ আগে ইন্ডিয়াতে অ্যারেস্ট হয়েছো। তারপরে এখানে আসছো কতদিন হলো? এখানে কখন আসছো? আচ্ছা তুমি রাইট মেনে নিলাম, তুমি ইন্ডিয়াতে ছিলা, ইন্ডিয়া থেকে এক সপ্তাহ আগে অ্যারেস্ট হয়েছো, অ্যারেস্ট হয়ে এখানে আসছো, ইন্ডিয়া থেকে তোমাকে এখানে নিয়ে আসছে কোন দিন? मैटर ये है देखो मुनीम, গতকালকে আসছো? কোথা থেকে আসছো? ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে? the whole কোন জায়গা থেকে? issue is about the identity. ইন্ডিয়ান কোন প্রদেশ থেকে আসছো? বনগা ইন্ডিয়া। তাহলে তাহলে আর কি বোঝাতে চাচ্ছেন? সে ইন্ডিয়াতে অ্যারেস্ট হয়েছে এক সপ্তাহ আগে, সে গতকালকে আসছে, তাহলে কিভাবে হোয়াই ওয়ার পুশিং? Main issue is about their identity. They are Bangladeshi nationals. First thing, next, I second. guess they are Bangladeshi nationals. Second But there are legal way. But there are legal way. Listen to me. You are showing our error. You are trying to push him in He Bangladesh. had not tried or But proposed. they already acknowledged. Will not go for this. কি দেখলেন এই ভিডিও ক্লিপে? একটি পরিবার ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় আগাছার জঙ্গলের মধ্যে বসে আছে। তাদের একদিকে ভারতের বিএসএফের জওয়ান, আর একদিকে বিজিবি রক্ষীরা। বিএসএফের জওয়ানরা বাংলা জানে না, কম কথা বলছে। বাংলাদেশি রক্ষীর মাতৃভাষা বাংলা, সে নিজের কথা পরিবারটির মুখে বসিয়েও দিচ্ছে। সে বলছে যে পুরুষটি বাংলাদেশি, ভারতে এসেছিল, ভারতের একটি মেয়েকে বিয়ে করেছে, তাদের বাচ্চা হয়েছে, সেই স্ত্রী ও বাচ্চা তো ভারতীয়, তাহলে বাংলাদেশ তাদের নেবে কেন? কিন্তু একথা বলছে না সেই বাংলাদেশি পুরুষকে নেবে কিনা, সেটা কিন্তু বলছে না। কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে দু দেশের মধ্যে এই পরিবারের কাগজপত্র বিনিময় হয়নি, অথবা হয়ে থাকলেও কোনো ফয়সালা হয়নি। তারই মধ্যে বিএসএফ সম্ভবত তাদের কাঁটা তারের বেড়া পার করে নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দিয়েছে, সম্ভবত রাতের অন্ধকারে। আর বেচারারা সেই থেকে আগাছার জঙ্গলে বসে আছে। আবার এটাও হতে পারে যেমনভাবে চুপি চুপি বর্ডার ডিঙিয়ে একসময় ভারতে ঢুকেছিল তারা, তেমনি এখন চুপি চুপি সীমান্ত পেরিয়ে ফিরে যেতে চাইছে, পারেনি, ধরা পড়ে গেছে বিজিবির হাতে। আর বিজিবি তাদের এনে রেখেছে নোম্যান্স ল্যান্ডে। এটা হতে পারে। যেটাই হোক, ভারত বাংলাদেশ দুদিকে প্রত্যাখ্যাত হয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে পরিবারটি বসে আছে আগাছার জঙ্গলের মধ্যে। খাদ্য নেই, পানীয় নেই, গরমকাল, সাপের প্রাবল্য এ সময় বেশি, যে কোনো মুহূর্তে সাপের কামড় খেতে পারে ওই জল জঙ্গলের মধ্যে। ঝড় বৃষ্টি এলে মাথা গোঁজার জায়গা নেই, ওখানেও বসে ভিজতে হবে তাদের। এবং কোন দিকে তারা যাবে, কোন দেশে তারা যাবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। ভাগ্যিস পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো এবং মিডিয়া ব্যারনদের, ওই আনন্দবাজার অ্যান্ড কোম্পানি, তাদের সেকুলারিজমের বেগ এখন অনেকটা স্তিমিত, কমে গেছে। তার উপর কেন্দ্র রাজ্য দু জায়গাতে বিজেপি সরকার, তাই রাজপথে মানবতার এহেন দুরবস্থা দেখেও কলকাতায় কিংবা বাংলাদেশে, পশ্চিমবঙ্গে কোথাও কোনো মিছিল মিটিং নেই। কেউ ভুলেও বলছে না এভাবে মানুষের সঙ্গে অমানুষিক আচরণ বাঙালির ঐতিহ্য বা সংস্কৃতি নয়। তাদের নীরবতা দেখে এটুকু অন্তত ধরে নেওয়া যায় যে তারাও চায় এই অবৈধ বাংলাদেশিরা ভারত থেকে বিদায় হোক। আবার বাংলাদেশের দিকে দেখুন, সেখানকার রাজনৈতিক ও নেতা ও বুদ্ধিজীবীদের দিকে তাকান। তারা অবশ্য পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীদের মতো সেকুলার কোনো কালেই ছিল না। থাকলে বাংলাদেশ ক্রমশ হিন্দু শূন্য হওয়ার পথে যেত না। আমার মনে পড়ছে 2017 সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিরাট আকারে চলে আসার সময়ের কথা।
শেখ হাসিনা তখন সরকারে, তিনি ওই 15-20 লাখ রোহিঙ্গাদের নিতে খুব একটা আগ্রহী ছিলেন না। কিন্তু বাংলাদেশের সব রাজনৈতিক দল, ধর্মীয় নেতারা, মিডিয়া, বুদ্ধিজীবী সম্প্রদায় একেবারে হই হই করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পক্ষে ঝাঁপিয়ে পড়েছিল। বলেছিল, আমরা মুসলমান, ওরাও মুসলমান, আমরা ভাই ভাই, ভাই ভাইকে না দেখলে কে দেখবে। শেখ হাসিনাকে অগত্যা ছুটে যেতে হয় রোহিঙ্গাদের স্বাগত জানাতে। আজ যখন বিদেশি রোহিঙ্গারা নয়, স্বদেশি মুসলিম ভাইরা ভারত তাদের থাকতে দিচ্ছে না, এই জন্যে দেশে ফিরে আসতে চাইছে, তখন শুনছে তাদের দেশের মানুষ, বাংলাদেশের নেতারা বলছে তাদের আসতে দেয়া হবে না। অবৈধভাবে ভারতে গিয়ে আজ ভারত সরকারের তাড়া খেয়ে যারা দেশে ফিরতে চাইছে, তাদের মুখের সামনে বাংলাদেশ দরজা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই নিয়ে বাংলাদেশের সরকারের, সেখানকার রাজনৈতিক নেতাদের, ধর্মীয় নেতাদের, জাগ্রত ছাত্র জনতা তাদের, আগুন খেকো মিডিয়া তাদের, কারো মুখে কোনো কথা নেই, একটা কথাও কেউ বলছে না। রোহিঙ্গাদের বেলায় যারা এত দরাজ দিল, তাদের নিজেদের স্বজাতি ও স্বদেশী ভাইদের জন্য তারা একেবারে চুপ। সরকারের নির্দেশ মাফিক বিজিবি বলে যাচ্ছে ওরা আমাদের দেশের নয়, ভারতের নিজের দেশের মুসলমান, আমরা কেন ওদের নেব? অথচ তারা কিন্তু খুব ভালো করেই জানে যে তারা মিথ্যে কথা বলছে। ফিরে আসতে চাওয়া সীমান্তে ভিড় জমানো মানুষরা যে সবাই বাংলাদেশ থেকে একদিন গিয়েছিল ভারতে এবং এখন ফিরতে চাইছে ভারত সরকারের তাড়া খেয়ে, এটা বাংলাদেশ মানতে চাইছে না, তারা মানবে না বলছে। তারা মমতা ব্যানার্জির দেখানো লাইনে এক সুরে বলছে ওরা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়ার লোক, বাংলাদেশের নয়। আর এই মিথ্যে কথাটা দুনিয়া জুড়ে প্রচারও করছে বাংলাদেশের সরকার, সেখানকার মিডিয়া। আপনি সেখানকার মিডিয়ার কোনো একটা ভিডিও নিয়ে দেখুন, সেখানটায় তারা লোকজন সাজিয়ে দেখাচ্ছে, বলছে যে তারা নাকি ভারতের নদিয়ার লোক, মুর্শিদাবাদের লোক, মালদার লোক। এই রকম জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনে বাংলাদেশ গেছে এই অভিযোগ নিয়ে যে ভারত তার দেশের মুসলমানদের জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে। কিন্তু যারা দেশে ফিরবে বলে ভিড় জমাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে, তারা কি বলছে? তাদের একটা দলের নিজেদের মুখে শুনুন। এই যে ভিডিওটি, এটি ভারতের কোনো মিডিয়া এই ভিডিওটা তোলেনি, তুলেছে বাংলাদেশেরই একটি মিডিয়া। আমি এখানে আপনাদের দেখবার জন্যে ভিডিওটা দেখুন, এখানে দিচ্ছি। পাসপোর্ট করে যাননি এমনি? না এমনি গেছি আমরা সব সামনে তার 10-15 বছর হয়ে গেছে। কত বছর আগে গিয়েছেন বলতে পারবেন? ওই তো 10-15 বছর। আগে গিয়েছেন। এখন তারা আপনাদেরকে এইখানে মানে বাংলাদেশে কেন পাচার করে দিচ্ছে বা কেন পুশিং করেছে এটা মোদি দিতেছে, মোদি মুসলমান ডাকবে না তাইতে। এখন আপনাদের চাওয়া কি? আমরা বাড়ি চলে যাই, আর কি করবো, দেশের বাড়ি চলে যাই, দেশের দেশে চলে যাই। আমি আরো দু একজনের সাথে কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা বলে এবং তাদের কাছ থেকে জানতে চাই আপনি কি কাজে গিয়েছিলেন ভারতে? আমার স্বামী অসুস্থ ছিল, ক্যান্সারের রুগী, আমি বাসন মাজতাম আর চিকিৎসা করতাম, আর কিছু করতে চাইনি আমি। আপনার স্বামী ক্যান্সারের রুগী? এই তো। কত বছর আগে গিয়েছেন? 4 বছর আগে গিয়েছেন। 7 বছর। তো 7 বছর আগে গিয়েছিলেন বাংলাদেশের মানে পাসপোর্ট ভিসা করে গিয়েছিলেন? হ্যাঁ ভিসা করে গিয়েছিলাম। কিন্তু কেমন বাঁচাতে যাই আমার পাসপোর্ট নষ্ট হয়ে গেছে, ফিরে আসছিল তাও সিল মেরে দিয়েছে, কোনো কাজে লাগবে না এই বলেছিল। তারা পাসপোর্টকে ড্যামেজ করে দিয়েছে, সব কিছু নষ্ট হয়ে গেছে।
আমার এখন বাংলাদেশ সরকারের কাছে কি আপনাদের দাবি? আমার দাবি আমি এইখানকার নাগরিক, বাংলাদেশের নাগরিক, আমার মেনে নিতে হবে। আপনাদের বাসা কোথায়? আমার খুলনা বাড়ি। এই দেখেন সব। শুনলেন কি বলছে ওরা? প্রথমে যে বৃদ্ধা মহিলা, তিনি বেশ কয়েক বছর আগে ভারতে এসছেন এবং কোনো পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি। তিনি কি বলছেন? বেশ কয়েক বছর, বেশ কিছু বছর তিনি ভারতে আছেন, কিন্তু এখন কেন ফিরে যাচ্ছেন? তিনি বলছেন তার বাড়ি বাংলাদেশে, কিন্তু ফিরছেন কেন? কারণ মোদি মুসলমানদের ভারতে থাকতে দেবে না। শুনুন কীরকম এদেরকে প্রচারটা এদের মধ্যে কিভাবে করেছে। ভারতে 20 কোটির ওপরে মুসলমান আছে। ভারত সেই মুসলমানদেরকে ফেরত পাঠাচ্ছে না, ফেরত পাঠাচ্ছে তাদেরকে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এখানে এসে রয়েছে তাদের। কিন্তু ইনি বললেন কি? বললেন মোদি মুসলমানদের থাকতে দিচ্ছে না, তাই চলে যাচ্ছে। এটা প্রচার, এই প্রচারটা চলছে বাংলাদেশের পক্ষ থেকেও বিদেশে। দ্বিতীয় মহিলা, তিনি কি বললেন? তিনি বললেন তার স্বামী ক্যান্সার পেশেন্ট, তার চিকিৎসার জন্য ভারতে এসছিলেন খুলনা থেকে। কিসের ভিত্তিতে এসছিলেন? পাসপোর্ট নিয়ে এসছিলেন। তারপর পাসপোর্ট শেষ হয়ে যাওয়ার পর তিনি ফেরত যাননি। এদের জন্য প্রসঙ্গত বলে রাখি, এই পাসপোর্টে এসে তারপর নির্দিষ্ট সময়ের পরে ফিরে না গিয়ে থাকলে, ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও ফিরে না গেলে তাদের কি করা হবে? এইবার সেটাও নিয়ে নতুন ভিসা নীতি করেছে ভারত সরকার। এই কয়েকদিন আগে বোধহয় 1 জুন এই সম্পর্কে সার্কুলার বেরিয়েছে। তো দেখুন ব্যাপারটা হচ্ছে, তিনি কিন্তু এখানে চিকিৎসা করাতে আসেননি। চিকিৎসা করাতে 7 বছর আগে এসে ক্যান্সারের চিকিৎসায় তিনি এখানে রয়েছেন। তার মানে 7 বছর পরেও তাহলে সে, তার স্বামী যার ক্যান্সার পেশেন্ট, সে ভালো ছিল। কোথায় ছিলেন তাহলে? কাজ করছিলেন কোথায়? কাজ করছিলেন ভারতেই। ভারত মানে কোন দেশ? যে দেশ গোমূত্র খায়, যে দেশের লোকরা গোবর খায়। আর সেই গোমূত্র খাওয়া, গোবর খাওয়াদের দেশে গোমাংস খাদকরা এসে তাদের কাছে ছিলেন। তার জন্য কোনো রকম তাদের যে কি বলবো ভালো কৃতজ্ঞতাবোধ সেটা কিন্তু নেই। কিন্তু থাক, সেটা অন্য প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এই, তারা বসে রয়েছে। এই যে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল, এটা যা একই সঙ্গে মানবিক, আইনি এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত উদ্বেগজনক। সীমান্তে আটকে পড়া মানুষদের নিয়ে তৈরি এই সংকট নিরসনে কোনো সহজ সমাধান নেই, কারণ এটি দুদেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে জড়িত। এই সংকট থেকে উত্তরণের সম্ভাব্য উপায় কি একেবারেই নেই? আছে। আসুন দেখা যাক। উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনাটা দরকার। এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কোনো কূটনৈতিক আলোচনা উচ্চ পর্যায়ের হয়নি। যেটা হচ্ছে সেটা ওই বর্ডারে বিজিবি এবং বিএসএফ এদের ফ্ল্যাগ মিটিং মাঝে মাঝে। আর এই 8ই জুন 3 দিন পরেই দিল্লিতে দুদেশের বিজিবি এবং বিএসএফের মহাপরিচালকদের একটা মিটিং আছে, সেখানে হতে পারবে। কিন্তু বিজিবি তারা তো সরকারের গৃহীত সিদ্ধান্তকে কার্যে রূপান্তরিত করবে। সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই আসল। সরকার যদি বলে আটকে দাও, তারা আটকে দেবে। সরকার যদি বলে না খুলে দাও, তাদের কাগজপত্র চেক করে ভারত আসতে দাও, তারা চলে যাবে। সুতরাং বিজিবি বিএসএফের আলোচনার মধ্যটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এগুলো এর সমাধান হতে পারে। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে নিয়মিত বৈঠকগুলো এই বিষয়ে কার্যকর ভূমিকা নিতে পারে। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মানবিক দিকটি বিবেচনায় নিয়ে একটি নির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। আমি কদিন ধরে বেশ কয়েকটি এপিসোডে বলেছি যে এরাও যেমন সৌদি আরবের দেশগুলোতে যেমন ভারতের লোক যাচ্ছে কাজ করতে, বাংলাদেশের লোক যাচ্ছে কাজ করতে, তেমনি বাংলাদেশের লোক প্রয়োজনে ভারতেও আসতে পারে কাজের জন্যে। কিসের ভিত্তিতে? ওয়ার্ক পারমিটের ভিত্তিতে।
সেই পারমিটটা নিয়ে ভারত থেকেও বাংলাদেশের লোক যেতে পারে কাজ করবার জন্যে, সেটাও ওয়ার্ক পারমিটের ভিত্তিতে। তার জন্য দরকার কি, দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা, আলাপ আলোচনা। সেটা করলে এই নিরীহ মানুষগুলোর জীবন বিপন্ন হবে না। যেহেতু বিষয়টা একটা বিশাল মানবিক সংকটে রূপ নিচ্ছে, তাই জাতিসংঘ, শরণার্থী বিষয়ক সংস্থা এবং রেড ক্রসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যস্থতায় একটা স্থায়ী সমাধান খোঁজা প্রয়োজন। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্রই যেমন বিপুল পরিমাণ অনুপ্রবেশকারীকে রাখতে পারে না, সেটা অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে যেমন বিপজ্জনক, তেমনি নাগরিকদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের জোরপূর্বক অন্য রাষ্ট্রে ঠেলে দেওয়াও যায় না। আবার এই পরিচয় নিশ্চিতকরণের কাজটা যদি আজে বাজে কারণ দেখিয়ে অনির্দিষ্টকাল আটকে রাখা হয়, সেটাও কখনোই মেনে নেওয়া যায় না। বাংলাদেশ কিন্তু এটাই করছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 2560 জন সম্ভবত, এই এত সংখ্যক মানুষের একটা তালিকা তারা বাংলাদেশে পাঠিয়ে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্যে বলেছিল, তাদের জাতীয়তা নিশ্চিত করার কথা বলেছিল। 5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তার কোনো রকম উত্তর নেই। বাংলাদেশ স্রেফ চেপে বসে আছে এবং বাংলাদেশ এটা এক নাগাড়ে করেও যাচ্ছে। ভারত খুব স্বাভাবিকভাবে এটা মানতে পারে না, মানছে না। এই জন্যই জোর করে পুশব্যাকের রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছে ভারত। উপায় তাহলে কি? দুই দেশের সরকারের উচ্চ নেতৃত্বকে এক জায়গায় বসতে হবে। ওই বিজিবি আর বিএসএফ বসে কোনো কিছু সিদ্ধান্ত হতে পারে না। তার কারণ বিজিবি নিয়ন্ত্রিত তার দেশের সরকারের দ্বারা, তাদের সিদ্ধান্তের দ্বারা, বিএসএফ তারা তাদের দেশের সরকারের সিদ্ধান্তকে মেনে চলবে। যারা কাঁটাতারের ওপারে আটকে আছেন তাদের জাতীয়তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি। যদি তারা সত্যি বাংলাদেশের নাগরিক হন, তবে তাদের ফিরিয়ে নেওয়ার আইনি বাধ্যকতা বাংলাদেশের। এক্ষেত্রে উভয় দেশের যৌথ তদন্ত দল গঠন করা যেতে পারে। আলাদাভাবে যারা আটকে পড়া ব্যক্তিদের নথিপত্র যাচাই করবে, একটা নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন। আজকাল টেলিফোন হয়ে গেছে। কেউ বলল তার বাড়ি খুলনা জেলার ঘলঘলিয়া গ্রামে, দেবহাটা থানার ঘলঘলিয়া গ্রামে, এখন ওটা সাতক্ষীরা জেলা অবশ্য। সেই গ্রামে আমার বাড়ি ছিল একদা, ওই ঘলঘলিয়া গ্রামে। তো যাই হোক, বললো সেখানে তার বাড়ি। সেখানে তো মুহূর্তের মধ্যে ফোন করে বলে জিজ্ঞেস করে নেওয়া যায় যে সেখানে তার বাড়ি কিনা। সুতরাং যদি চায়, সদিচ্ছা যদি থাকে, 1 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, খুব বেশি হলে 3 দিনের মধ্যে তাদের নথিপত্র যাচাই করে ফেলা যায়। অনন্তকাল ঝুলিয়ে রাখা যাবে না। দ্বিতীয়ত, যদি তারা বৈধ নাগরিক হন, তবে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পুনর্বাসনের ব্যাপারে আন্তর্জাতিক সাহায্যের ব্যবস্থা করতে হবে। আপনারা অনেকেই হয়তো জানেন যে 1971 যখন শরণার্থীদের ঢল নেমেছিল ভারতে, তখন সেই পূর্ব পাকিস্তান, বাংলাদেশ যেটাই বলেন না কেন, সেখান থেকে শরণার্থীদের একটা বড় অংশ পশ্চিমের দেশগুলো তারা তাদের দেশে নিয়েছিল। সেখানে তাদেরকে উদ্বাস্তু হিসেবে আশ্রয় দিয়েছিল। এখানেও সেরকমভাবে নিতে পারে। রোহিঙ্গাদেরকে যেভাবে বাংলাদেশ নিয়েছে, পৃথিবীর অন্য কয়েকটা দেশও কিছু কিছু রোহিঙ্গাদের নিয়েছে। রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূস 1 লক্ষ পাসপোর্ট দিয়ে গেছেন রোহিঙ্গাদের। তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছেন। তো এইভাবে ভারত থেকে যারা ফেরত যাবেন, প্রয়োজনে তাদের সাহায্যের জন্য বিশ্ব সংস্থাকে, এই বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে হবে। বর্ষাকালের আগে পরিস্থিতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা। তাই অবিলম্বে আন্তর্জাতিক নিয়ম মেনে একটি হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক সহায়তার ব্যবস্থা করাও প্রয়োজন। তাদেরকে এই নোম্যান্স ল্যান্ডের ওই আগাছার জঙ্গলের মধ্যে তাদেরকে না রেখে তাদেরকে প্রয়োজনে বাংলাদেশের ভেতরে করিডোর করে নিয়ে গিয়ে রাখা হোক সেখানে, এবং তাদেরকে মানবিক সহায়তা দেয়া হোক। যতক্ষণ পর্যন্ত কূটনৈতিক সিদ্ধান্ত না হচ্ছে তাদের ব্যাপারে চূড়ান্ত, ততক্ষণ ওই সব মানুষের জন্য খাবার, চিকিৎসা এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি, যাতে তারা প্রতিকূল আবহাওয়ায় প্রাণ না হারায়। ওই বাঘের, এই সাপের কামড়ে
কিংবা অসুখে বিসুখে যাতে তাদের প্রাণ না যায়। এরপরে ভূ রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এটা আপাতত যারা আছে, কিন্তু দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা কড়া করতে হবে। ভারত যে কাঁটা তারের বেড়া দিচ্ছে তা অত্যন্ত জরুরি এবং সেটা দেয়া তাদের সম্পন্ন করতে হবে খুব তাড়াতাড়ি। এছাড়া অভিবাসন আইনকে কড়া করার প্রয়োজন, কারণ অবৈধ অনুপ্রবেশ রোধ করা প্রত্যেকটা দেশের অধিকার। ভারতের সে অধিকার অবশ্যই আছে। আগে যাই থাকুক না কেন, ভারত গত ৭৫ বছর ধরে ভারত যে পথে চলেছে তাতে বেড়েছে, শুধু হিন্দু উদ্বাস্তু আসেনি, মুসলমানরাও হাজারে হাজারে চলে এসছে, লাখে লাখে চলে এসছে, এমনকি কোটিতে চলে এসছে বাংলাদেশ থেকে ভারতে। এটা ভারত কোনো ধর্মশালা নয় যে এই রকমভাবে অনির্দিষ্টকাল ধরে যে খুশি ভারতে আসবে বসে যাবে, এবং এটা বাংলাদেশকে মেনে নিতে হবে। এই সংকটের সমাধান শেষ করি। এই সংকটের সমাধান কোনো একটি পক্ষ এককভাবে করতে পারবে না। এটা দুই দেশের সরকার এবং প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ দাবি করে, বিশেষ করে দেশে ফেরার পর তাদের পুনর্বাসনের জন্য। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পরিচয় বা রাজনৈতিক বিতর্ক যাই থাকুক না কেন, শিশু ও সাধারণ মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করা সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।